আলোচ্য বিষয় 2023 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 25 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 50 মিনিট। তো এর আগে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। তো এই বিজ্ঞানের প্রশ্ন উত্তর শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের এই বিজ্ঞানে তোমাদের কোন কোন চ্যাপ্টার সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে তোমার যেটা রয়েছে শিলা ও খনিজ পদার্থ 55 থেকে 62 পেজ, মাপযোগ ও পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, আর মানুষের শরীর। এই কটা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো। আছে 3 আছে, তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে দুটো স্তম্ভ মিলাতে বলেছে। এখানেও 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটি ঠিক নয় তা হলো পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি। পাললিক শিলাস্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয়। পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়। পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়। তো এটাতে কোনটা ভুল? সেটা হচ্ছে পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়, এটা কখনোই বলা হয় না। পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল আর অন্যান্য জ্বালানি উৎপন্ন হয়। তো কখনোই পেট্রোলিয়ামকে পেট্রোল বলা হয় না। পেট্রোলিয়ামের একটা অংশ পেট্রোল হতে পারে, কিন্তু পেট্রোলিয়ামকে কখনো আমরা পেট্রোল বলি না। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে গ। পরেরটা দেখো, যেটি এসআই একক নয় সেটি হলো কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, ইঞ্চি। তো এর মধ্যে কোনটা এসআই একক নয়? যেখানে ইঞ্চি, ইঞ্চিটা তোমরা জেনে রাখবে। ইঞ্চিটা হচ্ছে এফপিএস ইউনিটের মধ্যে পড়ে, এফপিএস। ঠিক আছে, ফুট পাউন্ড সেকেন্ড। এবার দেখো, সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হলো ডান নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ। উত্তর হবে ডান অলিন্দ। উত্তর লিখবে তোমরা ডান অলিন্দ, গ ডান অলিন্দ নেটটা। ঠিক আছে, এবার চলে আসছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে দেখাও। দেখো প্রশ্ন কি আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, ইলেকট্রিক ইস্ত্রি, তাপবিদ্যুৎ কেন্দ্র, অনুচক্রিকা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, তড়িৎ শক্তি থেকে তাপশক্তি, তাপশক্তি তড়িৎ শক্তির রোগ প্রতিরোধে সাহায্য করা। দাঁড়া, এটা এখানে নাই, পরেরটায় আছে রোগ প্রতিরোধে সাহায্য করা। এরকম এইদিকে 4টে আছে, বাদিকে 3টে আছে। ঠিক আছে, তো দেখো এর উত্তরে আমরা কি লিখবো। ইলেকট্রিক ইস্ত্রি তোমরা দেখেছো, এটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর করে। কারণ হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রিকে যখন কারেন্ট দেওয়া হয়, হ্যাঁ, প্লাগে যখন গোজা হয়, সেখান থেকে তড়িৎ শক্তি সে পায়। সেখান থেকে তাপ শক্তি, যখন কোনো জামা কাপড় প্রেস করা হয় দেখবে জামা কাপড়গুলো গরম হয়ে যায়, তাহলে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র তোমরা সকলে দেখেছো, যেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো কয়লা যখন পোড়াচ্ছে তখন সেখানে তাপ শক্তি হচ্ছে। তাপ শক্তি থেকে কি পাচ্ছি আমরা? বিদ্যুৎ পাচ্ছি। তাহলে তাপ শক্তি থেকে হচ্ছে তড়িৎ শক্তি, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। তারপরে হচ্ছে অনুচক্রিকা আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, আশা করি এটা আমাদের সকলের হয়ে গেছে। এবার দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কোনো ধাতুর আকরিক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলে। ঠিক আছে, যে খনিজ থেকে ধাতুকে সস্তায় বা সহজে বের করা সম্ভব তাকে আকরিক বা ওর বলা হয়। এবার দেখো, খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি পাওয়া যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়? তো উত্তর লিখবে, প্রথম পয়েন্ট দিয়ে লিখবে, এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্য হিসাবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছাতে পারে না। 2 নম্বর লিখবে, পুষ্টিস্তরের অন্তর্গত জীবেরা মরে যায়, মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা ওই শক্তি ব্যবহার করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 2টো পয়েন্ট হলো। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, জল ও খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কি কি ব্যবস্থা আছে? উত্তর দিবে 1 লালায় লাইসোজোম, জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ,
2 পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ঠিক আছে, এই দুটো আমাদের জীবাণুকে ধ্বংস করার জন্য কাজে দেয়। এবার দেখি 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে। মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, কারণগুলি কি কি? উত্তর লিখবে, নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, কখনো যথেষ্ট খাবার না পেলে, আবার কখনো বা বেশি খাবার পেলে, কখনো বা কোনো রোগের বা বংশগত অস্বাভাবিকতার কারণে তা হতে পারে। হ্যাঁ, এই কারণে হঠাৎ করে মানুষের দেহে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, ঠিক আছে, হঠাৎ করে একটা পরিবর্তন দেখা দিতে পারে। এবার দেখো 3-4টি বাক্যে উত্তর দাও। খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে, বার্নৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও। তো দেখো উত্তর লিখবে, বার্নৌলির নীতি অনুসারে কোনো গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, তাই 2 কাগজের মধ্যে ফুঁয়ের বায়ু যখন বেগে প্রবাহিত হয় তখন ওই জায়গার বায়ুর চাপ কমে যাচ্ছে, ফলে কাগজের 2 পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁয়ের জায়গার বায়ুর চাপের চেয়ে বেশি, তাই কাগজ দুটো জোড়া লেগে যায়, ঠিক আছে, এই জন্য কাগজ দুটো জোড়া লেগে যায়। দেখো এর পরের প্রশ্ন চলে যাচ্ছি, অস্থির কাজ কি কি? তো উত্তর লিখবে, অস্থির কাজগুলি হলো নিম্নরূপ। 1, প্রাণীদের দেহের অবকাঠামো গঠন করে এবং চলনে সহায়তা করে। 2 নম্বর, দেহকে দৃঢ়তা প্রদান করে এবং দেহের সকল অঙ্গের ভার বহন করে। 3 নম্বর লিখবে, অস্থি বৃহৎ পেশি সংযোগ স্থাপন করে। 4 নম্বর, অস্থিমজ্জা থেকে লাল রক্তকণিকা উৎপন্ন হয়। ঠিক আছে, এটাই হয়ে গেল তাহলে অস্থির কাজ।